সেটা আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আমাদের যেই আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত ছিলেন, আমরা যেই বিষয়টা বারবার বলে আসছি, এটা আমাদের অভ্যুত্থানের পর প্রথম থেকেই। আর যদি বলেন আর একটু প্রেক্ষাপট টানলে, আমরা অভ্যুত্থানের আগে 3 অগাস্ট যেই দাবি তুলেছিলাম যে এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের এখানে আপনার বাস্তবায়ন করতে হবে। তো এই জায়গাটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো ছিল, বাংলাদেশের যে সরকার ছিল, এবং বাংলাদেশ এমন একটা জায়গা চলে গিয়েছিল যেটা আপু খুব ভালোভাবে বলেছেন যে তাদের আসলে তাদের না, এখানে যে রাজনৈতিক দলগুলো কিংবা গণতন্ত্র উত্তরণের কোনো পথের দিশা পাওয়া যাচ্ছিল না। এবং স্বাভাবিকভাবে 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আরেকবারের মতো তারা ভেবে নিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে হয়তো বড় পরিবর্তন সম্ভব নয়। এই প্রেক্ষাপটে যখন একটি ছাত্রদের নেতৃত্বে জনতা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন ছাত্র জনতার ব্যানারে, ছাত্র নাগরিকের ব্যানারে যখন সংগঠিত হয়ে এই স্বৈরাচার সরকারকে উৎখাত করতে সক্ষম হয়, তখন জাতির সামনে যে প্রথম যে প্রায়োরিটি আসে, সে প্রায়োরিটিটা হলো যে বাংলাদেশ কি আগের যেই পথ ছিল, যে ফেসিবাদী রাস্তা ছিল, সেই রাস্তায় হাঁটবে, যে ফেসিবাদী প্রতিষ্ঠানগুলো ছিল, যে স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ছিল, যার মাধ্যমে এখানে একটি একনায়কতন্ত্রের জন্ম হয়েছিল, যে একনায়কতন্ত্রের হাতে বাংলাদেশ একটি প্রজন্ম, এবং বাংলাদেশে আমরা দেখেছি যে 2000-এর বেশি এখানে শহীদ হয়েছে, 30,000-এর বেশি আহত হয়েছে, একটা গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জায়গায় কি বাংলাদেশ ফিরে যাবে নাকি বাংলাদেশ সামনের দিকে এগোবে? আমরা কিন্তু পিছনে ফিরে যাওয়া রাজনীতি, সেদিকে আমরা যাচ্ছি না, আমরা যেতে চাই না। আমরা সেজন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে বাংলাদেশের যেই সাংবিধানিক স্বৈরতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনারা মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা সরকার যেটা উনিও বলেছেন 2008 সালে নির্বাচন, 2012 সালে নির্বাচন, 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 নির্বাচন, সবগুলো কিন্তু সংবিধান মেনেই হয়েছিল। এবং সাংবিধানিকভাবে এখানে একেবারে আমরা এটা অবৈধ সরকার বলছি, ঠিক আছে, কিন্তু আমরা যদি সাংবিধানিক কথার চিন্তা করি, সাংবিধানিক ধারাবাহিকতার চিন্তা করি, তাহলে এটা অবৈধ ছিল না, সাংবিধানিকভাবেই তারা সরকারে টিকেছিল। সো আমরা প্রথমেই যেটা চেয়েছি যে এইরকম অগণতান্ত্রিক সংবিধান, যে সংবিধান এবং সংবিধান একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠিত করে, স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। কেন নতুন সংবিধান প্রণয়ন করতে হবে? এখানে অনেকগুলো যুক্তির ভিতরে প্রথম যুক্তি হলো যে 1971 সালের যেই সাম্য মানবাধিকার, সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণীত হয়েছিল, সেটা কিন্তু 72 সংবিধানে রাখা হয়নি। পাশাপাশি সংবিধানে এত যে কাটাছাটার মাধ্যমে সংবিধানের যে একটা নিজস্বতা ছিল, যেটা আপনার নাগরিককে প্রোটেক্ট করবে, এখানে মানবাধিকারকে প্রোটেক্ট করবে, এখানে গণতন্ত্রকে প্রোটেক্ট করবে, সেটা না করে সংবিধান এখানে প্রোটেক্ট করছে সরকারকে, প্রোটেক্ট করছে আমলাতন্ত্রকে, প্রোটেক্ট করছে এখানে যারা ক্ষমতা আসবে তাদেরকে। আমরা আসলে একটা গণতন্ত্রের মাধ্যমে, একটা গণভিত্তিক, একটা সত্যিকার অর্থে জনগণকে প্রোটেক্ট করে এরকম সংবিধান চেয়েছি। এবং এই সংবিধানের পাওয়ার একমাত্র রাস্তা হলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, গণপরিষদ বিতর্কের মাধ্যমে। বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে এখানে, ইভেন বিদ্যমান রাজনৈতিক দলের বাইরের যে ব্যক্তিবর্গ আছে, তারাও নির্বাচিত হয়ে এসে এখানে সংবিধান বিতর্কে অংশগ্রহণ করার মাধ্যমে একটা জাতিকে গ্রহণযোগ্য সংবিধান উপহার দেবেন। সেই জিনিসটা কিন্তু আমরা শুরু থেকে বলে আসছি, আমরা এখনও বলছি, এবং আমরা কিছু কিছু জায়গায় অনেকটাই আমরা অ্যাকোমোডেটিভ হয়েছি। আমরা অনেক জায়গায় আমরা স্যাক্রিফাইস করছি, যে আমরা বলছি যে না, একেবারে যেভাবে চাচ্ছি সেভাবে না হলো মোটা দাগে, যখন আমরা এখন যেটা চাচ্ছি যে একটা নির্বাচনের মাধ্যমে, একটি ব্যালটের মাধ্যমে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন সংঘটিত হতে পারে। কারণ আমরা ইতিহাসের দায় মুক্তি চাচ্ছি। আমরা যেই ধারাবাহিকতা, ভুলের ধারাবাহিকতা বজায় রেখে চলছি, আমরা সেই ভুলটা একটা ফুল স্টপ দিতে চাচ্ছি। আমরা নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছি, যে যাত্রা আসলে এখানে এই দেশের সর্বমানুষের, সর্ব রাজনৈতিক দলের এবং সবার একটা অংশগ্রহণ থাকবে। এমনকি যেই সরকার এখান থেকে উৎখাত হয়েছে, সেই সরকারের যে দোসররা এখানে রয়ে গিয়েছে, তাদেরও কিন্তু এখানে একটা স্টেক আছে রাষ্ট্রের মধ্যে। সংবিধান, আমরা যদি সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় হাত দেই, এটা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে। সো আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। এবং একই সাথে, যেহেতু এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং আগামী নির্বাচনে আমরা বুঝতেই পারছি যে তার সামনে আপনার প্রতিযোগিতা করে ক্ষমতা আসা অন্য কারোর পক্ষে সম্ভব না, সেমটা কিন্তু গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রেও সম্ভব না। আমরা এই জন্য তাদের যে চাওয়া, তাদের চাওয়াটার উপর, যেহেতু তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং দ্রুত নির্বাচনের সাথে তাদের দল এবং তাদের দলের অনেকগুলো বিষয় যুক্ত আছে, আমরা চাচ্ছি যে তাদেরকে যাতে এখানে অ্যাকোমোডেট করে, তাদের চাওয়ার সাথে অ্যাকোমোডেট করে আমরা একই নির্বাচনে কিন্তু দুটো দাবি জানিয়েছি। এখন এই যেই পর্যায়ে আসছি, আমরা এখন পর্যন্ত আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। বাংলাদেশে অবশ্যই সংস্কার হতে হবে, যে সংস্কার না হলে বাংলাদেশ আজকে যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পরিবর্তন সম্ভব না।
এমনকি বিএনপির পক্ষ থেকেও আসলে মহাসচিব কিন্তু বলেছেন যে নির্বাচনের তারিখ নিয়ে জাতিসংঘের সাথে আসলে বৈঠক করা সেটি আমাদের এটি একেবারে অভ্যন্তরীণ বিষয়, এটিতে আসলে তাদের মন্তব্য নিষ্প্রয়োজনীয়। সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ জনগণ কি নির্বাচনের তারিখটি এই বছরের মধ্যে আশা করতে পারে, মানে সেটিকে কি ইতিবাচক হিসেবে নিবে কিনা জাতিসংঘের মহাসচিবের এমন মন্তব্যকে? ডেফিনেটলি, মানে ধরেন আমরাও তো দীর্ঘদিন জাতীয়তাবাদী দল একটা জিনিসই প্রত্যাশা করছি, এবং বাংলাদেশে একটা রোল মডেল একটা নির্বাচন হোক, এটা তো বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। তো আরও আমাদের এই প্রত্যাশাটা আরও দ্বিগুণভাবে বেড়ে গিয়েছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের সমস্ত মানে ফ্যাসিজমের বিপক্ষে যে সমস্ত দলগুলো ছিল সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে একই সুরে একই ভাবে সমর্থন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রধান উপদেষ্টা হিসাবে সবাই প্রত্যাশা করেছিলেন। তো সেটা তো ছিলই। তো সেই জায়গায় এই ধরনের একটা নির্বাচন হোক, এটা তো বিএনপি প্রত্যাশাই করে। আর এখানে যেটা বললেন যে নির্বাচনের রোড ম্যাপ কিংবা নির্বাচনের তারিখ নির্ধারণ, এটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন সৃষ্টি হয়েছে বিএনপি না, আমি বলবো সারা বাংলাদেশের মানুষের মধ্যেই। আমি তো আগেই বলেছি যে 17 বছর বাংলাদেশের মানুষ যেহেতু ভোট দিতে পারছে না, সেই কারণে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরেকটা বিষয় যে এখানে আপনি এজেন্ডা হিসেবে যেটা এনেছেন সংস্কারের কথা, এই জায়গাটা আমি একটু টাচ করতে চাই। দেখেন, বিএনপি কিন্তু 2018 সালে এই একবার কিন্তু 27 দফা আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। হ্যাঁ, পরবর্তীতে ওটা আরো এক্সটেনশন করে আমরা 31 দফা নিয়ে আসলাম। সব দলের, আমাদের যে বিরোধী যেই দলগুলো ছিল আমাদের সাথে, সমস্ত 41-42টি দল একত্রিত হয়ে আমরা কিন্তু এই 31 দফায় এই সংস্কার প্রস্তাব দিয়েছি। তা আজকে যারা নাগরিক কমিটি যে এই সংস্কারের কথা বলছেন, সেটা তো বিএনপি অনেক আগেই দিয়েছে, যে সময় বাংলাদেশের মানুষ চিন্তা করে নাই, যে সময় বাংলাদেশের মানুষ কথা বলতে জনভাবে ভয় পেত, তো ধরে নিয়ে যাওয়া হতো, গ্রেপ্তার করা হতো, গুম করা হতো, সেই কারণে কেউ কিন্তু সাহস দেখাতে পারে নাই। সেই সময় বিএনপি শত প্রতিকূলতার মধ্যেও বিএনপি তাদের সহযোগী যে সমস্ত অন্যান্য দলগুলো ছিল তাদের সকলকে নিয়ে 31 দফা দিয়েছে। এবং এই 31 দফার মধ্যেই আজকে সংস্কার বলে, এর চাইতে আমি মনে করি আর বেটার কোনো সংস্কার থাকতে পারে না। দেখেন 31 দফার মধ্যে কি আছে, এখানে 31 দফার মধ্যে আছে যেটা আমরা দেখি যে ধরেন আমাদের সামনে যে রাষ্ট্র পরিচালনায় যে আইনগুলো চলছে সেটা কি আমরা করি। তো আমেরিকায় কি হয় যে এক ব্যক্তি 2 টার্মের বেশি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে না। আমরা কিন্তু সেইটা নিয়েছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো উদাহরণটি আমরা অ্যাকসেপ্ট করেছি। আমরা বলেছি যে এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করেছি। আমরা বলেছি একটা রেইনবো ন্যাশন আমরা করতে চাই, জাতীয় ঐক্যমত্যের একটি সরকার গঠন করতে চাই। আমরা বলেছি যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এখানে আপার হাউস এবং লোয়ার হাউস, মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, আমরা সেটার কথা বলেছি।